ক্লাস 7 তোমাদের গতদিন অনুপাতের অঙ্কগুলো সব শেষ হয়ে গেছে। এবার আমরা আসবো অনুপাতের পরবর্তী অধ্যায়, অর্থাৎ সমানুপাতের অঙ্কে। অনুপাতটা যদি ভালো করে বুঝতে পেরে থাকো তাহলে সমানুপাতটা বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, আমি সমানুপাতের প্রাথমিক ধারণাগুলো তোমাদের আজ দেব, তারপরে এগুলো ধারণাগুলো পাবার পরে তোমরা অঙ্কে আসবে, তাহলে অঙ্কগুলো করতে দেখবে সুবিধা হবে। দেখো, তোমরা অনুপাত শিখেছিলে। মনে করো একটা অনুপাত আমি বলছি 4:12, এটা অনুপাত পেলে অনুপাতে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, এবার দুটোকেই 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, দুটোকে আবার 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6। আবার একটা অনুপাত নিচ্ছি, ধরো একটা অনুপাত হয়ে গেল। আর একটা অনুপাত নিচ্ছি, মনে করো 12:36, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। আমি একবারে না করে একটু ধাপে ধাপে করছি। মনে করো 6 দিয়ে ভাগ করা যাবে, 6 দুগুণে 12, 6 6 36, দুটোকে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1:3 হচ্ছে। দেখো, এই 4:12 এটা থেকে যখন আমি করলাম সেই অনুপাতটা বেরোলো লঘিষ্ঠ আকারে 1.3। আবার যখন 12:36 থেকে করলাম তখন সেটা দাঁড়ালো 1:3। তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা দুটোই সমান হলো তো। তাহলে যখন দুটো ভিন্ন ভিন্ন অনুপাত আমরা লঘিষ্ঠ আকারে করার ফলে একই রকমের লঘিষ্ঠ আকারে অনুপাতের মান পাই, তখন সেই অনুপাত দুটো, অর্থাৎ এইটা এবং এইটা, এদেরকে বলা হয় সমানুপাতিক অনুপাত, বা এরা সমানুপাতে আছে। ঠিক আছে, কে বলা যাবে যে 4:12 ও 12:36 এদেরকে বলা হয় সম অনুপাত। সম অনুপাত মানে সমান অনুপাত বা একই রকমের অনুপাত। আর সমান অনুপাত থাকলে তাকে আমরা তখন আমরা বলতে পারি এই পদগুলো সমানুপাতে আছে। এগুলোকে একটা পদ বলে, একটা পদ, একটা পদ, এটা পদ, এটা পদ। অতএব বলা যেতে পারে 4, 12, আবার একটা 12 ছিল, 36, এরা সমানুপাতে আছে, সমানুপাতে আছে। যদি আমরা কীভাবে প্রকাশ করতে পারি, প্রকাশ করি এইভাবে। এই অনুপাতে ছিল 4:12, 4:12। আচ্ছা, সমানুপাতে চিহ্নটা হবে এরকম, যেমন অনুপাতের চিহ্ন দিতে এবং পাশাপাশি দুটো বিসর্গ চিহ্ন মতো। দিয়ে তারপরে অনুপাতটা 12:36। তাহলে কী করলাম, প্রথমে আমরা যে অনুপাতটা লিখেছিলাম সেই অনুপাতটা প্রথমে লিখলাম, আর তারপরে দিলাম এই যে চিহ্নটা। দেখো, এইটা ভালো করে খেয়াল করবে, দুটো বিসর্গ চিহ্ন মতো, বা দুটো অনুপাতের যেমন চিহ্ন দিতে পাশাপাশি দুটো সেরকম চিহ্ন দেবে, দিয়ে তার পাশে অনুপাতটা। এইটার অর্থ এই 4টে পদ সমানুপাতে আছে, সমানুপাতে আছে। আরও একটা উদাহরণ আমি দেখাচ্ছি একই রকমভাবে। মনে করো নেক্সট, মনে করো 3:5 এবং 9:15। তাহলে 3:5 যখন আমি করছি, এটাকে তো আর ভাঙা যায় না, তাহলে এটা 3:5ই থাকছে, লঘিষ্ঠ আকারে করা যায় না। আর এটাকে যদি আমি করি, দুটোকে ভাগ করা যায়, 3 3 9, 3 5 15। তাহলে এইটা আর এইটা দুটোই একই অনুপাত। তাহলে বলা যেতে পারে কি 3, 5, 9, 15 পদগুলি, এদের প্রত্যেকটাকে এক একটা পদ বলে, সমানুপাতে আছে।
এবার দেখো কীভাবে লিখবো, প্রকাশটা করে দিই। অতএব এবারে লিখবে 3:5 সমানুপাতের চিহ্ন দেবে, দুটো বিসর্গ চিহ্ন মতো। আর এটা হচ্ছে 9:15। তাহলে এটা প্রকাশ করে ফেললাম আমরা। এবার দুটো কেসে দেখো, এটা মনে করো 1 নম্বর আমি প্রথমটা দিয়েছিলাম, প্রথমটাকে আমি 1 নম্বর ভেবেছি, দ্বিতীয়টাকে 2 নম্বর ভেবেছি। তা প্রথমটা যখন আমি 1 নম্বর ভেবেছি, দেখো 1 নম্বর কেসে আমি কী পেয়েছিলাম, 4:12 সমানুপাত চিহ্ন দিয়ে 12:36। 2 নম্বরটা কী পেয়েছি, 3:5 সমানুপাতের চিহ্ন দাও 9:15। এবার একটি বিষয় দেখো, খেয়াল করবে, এখান থেকে আমি আসছি। এর প্রথম পদ কোনটা, এটাকে প্রথম পদ বলে, আর এটাকে বলে চতুর্থ পদ। প্রথম পদ গুণ চতুর্থ পদ 36 গুণ করে কত হচ্ছে, 4×6 24, 4 হাতে 2, 3×4 12 আর 2 14। আর এই দুটো গুণ করে, এটা 12 × 12 = 144। এটাতে তেমনভাবে আসো, প্রথমটা ইন্টু লাস্টেরটা 15 3 15 45, আর 5 আর 9 45। দেখো দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে যেটা আসছে, দ্বিতীয় এবং তৃতীয় পদ গুণ করেও সেই একই রাশিটা আসছে। এক্ষেত্রেও 45 এসেছিলো, এক্ষেত্রেও 45, আগেরটা দুটো ক্ষেত্রেই 144 করে এসছে। এখান থেকে আমি একটা সিদ্ধান্ত উপনীত হব। কী সিদ্ধান্ত উপনীত হব, সমানুপাতের ক্ষেত্রে অতএব সমানুপাতে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটাকে আমি এইভাবে সাজিয়েও লিখতে পারি, যদি ভগ্নাংশে লিখি, ভগ্নাংশে যখন প্রকাশ করব কেমনভাবে লিখব, ভগ্নাংশে যখন লিখব তখন প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান চিহ্ন দিয়ে তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এটা হলো আরেকটা, মানে একই সূত্র। দেখো এই জিনিসটা থেকে আমি এখানে আসতে পারি। আমরা যখন এরকম ভগ্নাংশের যখন আমরা সমীকরণ করি, কি করি, কোনাকুনি গুণ করি। তো তাহলে যখনই কোনাকুনি গুণ করছি, দেখো কোনাকুনি গুণ করছি, যখন প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, তাহলে এইটাও যা এটাও তাই। যখন আমরা ভগ্নাংশে অঙ্কটা করব তখন এইভাবে লিখব, আর যখন এইভাবে করার তখন এইভাবে করব। তাহলে বিষয়টা নিশ্চয় বোঝা গেল। এবার তোমাদের আরেকটি জিনিস বলি, এখানেই আছে, তোমরা এখানে থেকে দেখতে পাবে। এটা দেখো 4:12 সমানুপাতের চিহ্ন দিয়ে 12:36। এক্ষেত্রে দেখো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ সমান, তাই তো। তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ সমান হলে তখন আমি কি লিখতে পারি, তৃতীয় পদের জায়গায় দ্বিতীয় পদটা লিখতে পারি, তাই তো। তাহলে এখানে যদি আমি দ্বিতীয় পদ লিখতাম তাহলে কী হতো, বা এখানে দ্বিতীয় পদ লিখতাম তাহলে দ্বিতীয় পদের স্কোয়ার হতো, আর প্রথম পদ ইন্টু চতুর্থ পদ হতো তখন। বা এটা যদি আমি অন্যভাবে লিখি, এটা অন্যভাবে বলি, তোমাদের একটু হয়তো তোমাদের জটিল লাগছে এটা বললে। যদি তিনটি পদ, আচ্ছা এটাকে আমি একটা জেনারেলাইজ করে দিই, তারপর আমি ওখানে আসছি। তাহলে এই জেনারেলাইজ সূত্রটা আমি একটু বলি, অর্থাৎ এ বি সি ডি চারটি পদ যদি সমানুপাতি হয় তবে লেখা যায় এইভাবে লেখা যায় A:B সমানুপাতের চিহ্ন দিয়ে C:D
ডি। অতএব এই প্রথম সূত্র লিখেছিলাম, সূত্র অনুযায়ী কী হবে, অতএব প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, বা আমি যেভাবে লিখলাম, কী লিখেছিলাম, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, যে কোনোভাবে একটা লেখা যেতে পারে। সাইডে লিখে রাখি, এ সমান সমান প্রথম পদ, বি সমান সমান দ্বিতীয় পদ, সি সমান সমান তৃতীয় পদ। তাহলে এটা হলো একটা জেনারেলাইজ সূত্র। এ বি সি ডি মানে এ বি সি ডির জায়গায় যে কোনো রকমের সংখ্যা আসতে পারে, যে সংখ্যা আসুক না কেন, আমি অঙ্ক করবার সময় আমার সূত্র জানা আছে এটাই, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, বা প্রথম পদ বা দ্বিতীয় পদ, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। অর্থাৎ যখন তোমার সমানুপাত দেওয়া থাকবে এইটা বাই এইটা, আর সমানুপাতের চিহ্ন জায়গায় সমান সমান চিহ্ন, এইটা বাই এইটা। এবার আমি আসছি, এখানে 4টে পদ দেওয়া আছে, যদি বলা হয় 3টি পদ ক্রমিক সমানুপাতি, তখন কি করতে হবে খেয়াল করো। যদি এ বি সি পদ 3টি ক্রমিক সমানুপাতি হয়, তবে যদি এরকম 3টে পদ দেওয়া থাকে, 3টে পদকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি, তখন কী হবে দেখো, তখন আমরা এইভাবে লিখতে পারি, তখন প্রকাশ করা হয় কীভাবে, এ ইস টু বি সমানুপাত চিহ্ন দেবে বি ইস টু সি। অর্থাৎ দেখো এই বিটাকে এখানে একবার লিখলাম, এখানে একবার লিখলাম, তাহলে যখনই ক্রমিক সমানুপাতি তখন দেখো বি একবার দ্বিতীয় পদের জায়গায় বসলো, বি একবার তৃতীয় পদের জায়গায় বসলো। এক্ষেত্রে বিষয়টা কি, এক্ষেত্রে ধরা হবে দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ। মানে এটা আমাকে যদি সমানুপাতি হতে হয় সেক্ষেত্রে আমাকে 4টে পদ দরকার হয়, কিন্তু 3টে পদ থাকলে তাকে তো আমি সমানুপাতের আকারে লিখতে পারি না, পারবো না। তাহলে 3টে পদকে আমি সমানুপাতের আকারে তখনও লিখতে পারবো যখন বলে দেওয়া হবে যে পদ 3টি ক্রমিক সমানুপাতি। আর যখনই বলবে ক্রমিক সমানুপাতি, এই ক্রমিক সমানুপাতি অর্থই দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সমান। তার মানে দ্বিতীয় পদও যেটা আছে, এই যে দ্বিতীয় পদ বি, সেটাই হবে তৃতীয় পদ। আর এখানে কিন্তু এ চতুর্থ পদ, সি চতুর্থ পদ, সরি এ প্রথম পদ, সি চতুর্থ পদ। তাহলে প্রকাশ করাটা হলো এ ইস টু বি সমানুপাতের চিহ্ন দিয়ে বি ইস টু সি। এবার বা এইটুকু যদি আমার জানা হয়ে যায় তাহলে বাকিটুকু তো আমার অসুবিধা নেই। আমি কি জানি এখান থেকে নিয়ম কী ছিল, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। প্রথম পদের জায়গায় দেখো কে আছে, এ আছে, চতুর্থ পদের জায়গায় সি আছে, দ্বিতীয় পদের জায়গায় বি আছে, তৃতীয় পদের জায়গায়ও বি আছে। অতএব এসি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে লেখা যায় প্রথম পদ ইন্টু তৃতীয় পদ ইকুয়াল টু দ্বিতীয় পদের বর্গ। দ্বিতীয় পদের দুবার যেহেতু গুণ আছে, দ্বিতীয় পদের স্কোয়ার মানে দ্বিতীয় পদ দুবার গুণ হচ্ছে, সেজন্য দ্বিতীয় পদের বর্গ করা হয়। যেহেতু এখানে আমার বলা হচ্ছিল যে এ বি সি দেওয়া ছিল আমার,
এই যে এ বি সি তিনটে পদ যেহেতু ছিল, সেক্ষেত্রে আমি যখন এটাকে ভাববো প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ ভাবছি, এটাকে তৃতীয় পদ ভাবছি, তখন তাদের প্রকাশটা হচ্ছে প্রথম পদ। যখন তোমার তিনটে পদ দেওয়া থাকবে, ক্রমিক সমানুপাতি বলা থাকবে, তখন তুমি প্রথম পদ ইন্টু তৃতীয় পদ সমান সমান দ্বিতীয় পদের বর্গ। বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, ভাঙিয়ে যখন লিখবে এভাবে লেখা যায়, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। বিষয়টা একই, কারণ এটা যখন কোনাকুনি গুণ করবে দ্বিতীয় ইন্টু দ্বিতীয় আর প্রথম ইন্টু দ্বিতীয় হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বোঝা গেল বিষয়টা কি হচ্ছে। আচ্ছা, একটা ছোট উদাহরণ দিয়ে দেবো আমি এইটা দিয়ে, তারপরে আমি আজকেরটা শেষ করব। ধরো বলছে তোমাকে তিনটি ক্রমিক সমানুপাতি তোমাকে দিয়ে দিচ্ছে, তোমাকে বলতে হবে যে একটা ফাঁকা জায়গা রাখছে, বলছে এখানে কি হবে। তাহলে মনে করছে একটা ছোট অঙ্ক, 5, 10 কমা দিয়ে একটা স্টার চিহ্ন দিল, এরা ক্রমিক সমানুপাতি। স্টার চিহ্নিত স্থানে কত হবে? যখনই ক্রমিক সমানুপাতি তখনই আমরা কীভাবে করব, আমরা জানি, লিখে নেব। ক্রমিক সমানুপাতি থাকলে আমরা জানি প্রথম পদ গুণ তৃতীয় পদ সমান সমান দ্বিতীয় পদের বর্গ। তাহলে এখানে আমরা স্টার চিহ্নিত স্থানে জানি কিছু নেই মানে আমি এখানে এক্স ধরে নিচ্ছি। তাহলে প্রথম পদটা ছিল 5, তাহলে প্রথম পদের জায়গায় 5 লিখলাম। তৃতীয় পদ আমরা জানি না মানে অজানা রাশিটাকে আমরা এক্স ধরলাম। এখানে একটু তুমি লিখে নিতে পারো, ধরি তৃতীয় পদ সমান সমান এক্স, এটাও ধরে নিতে পারো। 5 গুণ এক্স সমান সমান দ্বিতীয় পদটা কত ছিল? 10, 10-এর বর্গ। বা তাহলে 5 ইন্টু এক্স মানে 5x সমান সমান 10-এর বর্গ, মানে 10কে দুবার গুণ করলে কত হয়? 100 হবে। অতএব এক্স ইকুয়াল টু কত? এরকম যখন আমরা সমীকরণের অঙ্ক করি তখন কীভাবে করি, যখন এই পাশে একটা গুণ আকারে আছে এক্সের সঙ্গে, এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 5 দিয়ে 100কে ভাগ করে দিতে হবে, 5 20 100। অতএব স্টার চিহ্নিত স্থানে 20 হবে। এইভাবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। তিনটে পদ দিয়ে দেওয়া থাকলো, তার মধ্যে একটা পদের জায়গা ফাঁকা রেখে দিল বা স্টার চিহ্ন দিয়ে দিল, বললো এখানে কি হবে বের করতে হবে। যদি ক্রমিক সমানুপাতি অনুযায়ী হয়, তিনটে দেওয়া থাকে তার মধ্যে একটা জায়গা মিসিং থাকে, তাহলে এভাবে বের করবে। আর যদি 4টে পদের ক্ষেত্রে নিয়ে আসে, যে 3টে পদ দেওয়া থাকলো আর একটা পদ দেওয়া থাকলো না, সেখানেও একই নিয়ম, ওই প্রথম পদ বা দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বা চতুর্থ পদ ওই সূত্রে ফেলে দেবে, দিয়ে যেখানে কোনো মিসিং থাকবে সেই জায়গাটাকে এক্স ধরে নিতে হবে, দিয়ে এক্সের মান বের করতে হবে। আমরা 4টে দেওয়া 4টের ক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা আজকে দেখালাম না, ওটা নেক্সট দিন আমরা দেখাবো, এবং তারপর আমরা আমাদের অঙ্কগুলোতে চলে আসব, বা আমাদের অনুশীলনীর অঙ্কে গেলেও আমরা ওই টাইপের জিনিস পেয়ে যাব, তখন ওইগুলো নিয়ে আলোচনা করা যাবে। আজ যে ধারণাটুকু দিলাম এটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।